দিয়েছে? আপনি আপনি আমাদের কাছে সব কোম্পানিগুলো বিক্রি করে দিয়েছেন। আপনাকে দেয়া পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা বলে আপনি তাই করেছেন। চৌধুরীর বিশ্বস্ততা সুযোগ নিয়ে আপনি অবিশ্বাসীর কাজ করেছেন। মিথ্যে কথা। আমি আপনাদের সবাইকে পুলিশে দেবো। দাঁড়ান দাঁড়ান, স্ত্রী ও ছেলের সাথে কথা বলবেন না। হ্যালো কালু, আসাদের স্ত্রী আর ছেলের কণ্ঠটা শুনিয়ে দেন। হ্যালো। না কালু, ওদের দুজন কি খতম করে দে। না না, খতম করো না। 1 মিনিট কালু, এই দলিলগুলোতে সই না করলে আগামীকাল খবরের কাগজে আপনার সপরিবারের নিহত হওয়ার সংবাদ প্রকাশ পাবে। তাই এই দলিলগুলিতে সই করে দিয়ে ওদের বাঁচানো স্বামী হিসাবে এবং পিতা হিসাবে আপনার একান্ত কর্তব্য। শয়তান, আমাকে দিয়ে সই করিও তোরা বাঁচবি না। সে তো অনেক পরের কথা, আগে সই। না দোস্ত, বড় টাইম নিচ্ছে, ওদের খতম করতে বলে দে। কালু, ওদের খতম করে দে। না না, দাও। ওয়েট ওয়েট কালু, দাও দলিল দাও, আমি সই করে দিচ্ছি। ঢুকেছে। কালু, আমাদের কাজ শেষ, এবার তুই ওদের শেষ করে দে। না, তুমি বলেছিলে আমি সই করে দিলে তুমি ওদের ছেড়ে দেবে। হ্যাঁ, ছেড়ে দেবো, দুনিয়া থেকেই ছেড়ে দেবো। তুইও বাঁচবি না, কারণ আমি কোনো প্রমাণ রাখি না। এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, আর কিছুক্ষণের মধ্যে মাটির সাথে মিশে যাবে। মরা আমাকে একটু খুশি করে দিয়ে যাও। ধরিনি। কে 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 আপনি? আমি মানে তুমি কে? আমি এবারে দারোয়ান। তুমি দারোয়ান? আমার পুরনো দারোয়ানটা কোথায় গেছে? জব্বার, আলম, সাত্তার। আপনি? ও আপনি আশরাফ চৌধুরী? হ্যাঁ। আপনার বাড়ি তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? কে বিক্রি করলো? আসাদ চৌধুরী আপনার বাড়ি এবং আপনার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। মিথ্যা কথা। আসাদ চৌধুরী তো এখন এখানে থাকে না, উনি আত্মহত্যা করেছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী ও পুত্র এ বাড়ি ছেড়ে চলে গেছে। আরে অনেক আগে এটা চৌধুরী টেক্সটাইল মিল ছিল, এখন ফিনিশ হয়ে গেছে। এখন এটা খান টেক্সটাইল মিলস। রাজীব খান, এত বড় সাহস! তুই আমার চেয়ারে বসে আমার অফিসের সবকিছু চেঞ্জ করে দিস। এই অফিস তোমার না, এই অফিস এখন আমার। আর এই চেয়ারও তোমার না, এটা এখন আমার। এই এই, এই, এই দেখো দেখো দলিল, তোমার বিশ্বস্ত বন্ধু আসাদ চৌধুরী আমাদের কাছে বিক্রি করে গেছে। বিশ্বাস করি না, এই সব ষড়যন্ত্র ভাওতা। আমি তোকে পুলিশে দেবো, তোকে মেরে ফেলবো। বাঁচতে যদি চাস,
এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও। না, তুই আমার অফিস থেকে বেরিয়ে যা। রাজীব, এসব কি করছেন আপনি? ভালো চাস তো তোর স্বামীকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, নইলে খতম হয়ে যাবি। না, আমি যাবো না। আমি যাবো না, যাবো না আমি। আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। কি চল ওখানে যাও সব। বড় বেইমানি আমার সাথে করলো। আমি আমার ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। এখানে শুয়ে পড়ো। বাবা, তুমি কি হয়েছে বাবা? বাবা, সুমিত, বাবাকে বাঁচা, তো ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে যা। শালা কে? ওই শালা আশরাফ চৌধুরী। আচ্ছা, আজ অফিসে এসেছিল, মেরে তাড়িয়ে দিয়েছে। না না না, তাড়িয়ে দিয়ে ভুল করেছিস, ওকে খতম করে দিলেই পারতিস। কিন্তু পুলিশ আরে পুলিশ টেরই পেত না, যেমন করে টের পায়নি ওর বন্ধু আসাদের মৃত্যুর রহস্যটা। ছাদ থেকে ফেলে দিলাম আমরা, সবাই জানলো আত্মহত্যা। আর সেই দুঃখে ওর বউ ছেলে শহর ছেড়ে পালিয়ে গেল। বাবাকে বাঁচা, তো ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে যা। ডাক্তার আঙ্কেল, আমার বাবা খুব অসুস্থ, রাস্তায় পড়ে গেছে। আপনি আমার বাবাকে বাঁচান প্লিজ আঙ্কেল। তোর বাবাকে কোথায় থাকে, কি নাম তার? মনে হয় রাস্তার কোনো ভিখারি হবে। কিন্তু ভিকিরিকে তো আমরা কোনো সাহায্য করি না, কি বলো শর্মা? এই, থাক। ডাক্তার আঙ্কেল প্লিজ, আপনি আমার বাবাকে বাঁচান। বাঁচাবো, আগে তুই আমার পা টিপ। আমি আপনার সব কাজ করে দেবো, আপনি আমার বাবাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আগে পা টিপতে থাক। এত অস্থির হয়েও না। এবার চলুন, আমার বাবাকে সুস্থ করে তুলুন, আমি আবার পা টিপে দেবো। যাবো যে, ফিস এনেছিস? টাকা? টাকা? এই, টাকা নিবি? এই নে। টাকা নিতে হলে তোকে নাচ দেখাতে হবে। অত সহজে টাকা পাওয়া যায় না, টাকা পেতে হলে একটু কষ্ট করতে হয়। তোকে আমি 10টা বাড়ি দেব, তুই যদি নাকা দিস তাহলে টাকা পাবি। 10টা কেন, আপনার যত ইচ্ছা বাড়ি দিন, আমি একটুও কাঁদবো না, একটুও কাঁদবো না। একটু সহ্য করো, তুমি গেছে যাচ্ছে। এবার আমাকে টাকা দিন আঙ্কেল। ডাক্তার সাদেক আলী, নাসির খান, তোমরা এখন যাও। আচ্ছা। টাকা চাইলেই পাওয়া যায়। বেরিয়ে যা শুয়োরের বাচ্চা। শাহানা,
কে কোথায় আছো? আমার বাবাকে বাঁচাও, আমার মাকে বাঁচাও। কে কোথায় আছো? আমার বাবাকে বাঁচাও, আমার মাকে বাঁচাও। কাঁদিস নে সুমি, কবরে কাঁদতে নেই। মামা, কিছু হয়নি। আবার সেই দুঃস্বপ্ন দেখেছিস বুঝি? দুঃস্বপ্ন নয় মা, এটাই আমার জীবনের ইতিহাস। আমাকে তাড়া করে বেড়ায়, বলে বলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, তোমার পঙ্গুত্বের প্রতিশোধ নিতে। না না মা, না, প্রতিশোধে কোনোদিন জীবনে শান্তি আসে না। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার কথা আমি ভুলে গেছি, তুইও ভুলে যা মা। না মা না, আমি বলতে পারি না, ওটা দুর্ঘটনা নয়, ওটা খুন। সুমি, সুমি, তোর ডিগ্রির রেজাল্ট বেরিয়েছে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। সত্যি মামা? এই দেখ রেজাল্ট। সত্যি? হ্যাঁ, কিন্তু এখন ভাবছি ও পড়বে কোথায়? এই কলেজে তো এমএ পড়তে পারবে না। কেন? আমি শহরে গিয়ে মাস্টার্স করব। না, আমি তোকে শহরে যেতে দেব না। যে শহর থেকে দুঃস্বপ্নের যন্ত্রণা নিয়ে আমি এই গ্রামে চলে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না মা। ফেন্সিডিল, বেনসন, এইসব স্মাগলিংয়ের মার্কার। বলছি এগুলো এমপি হাসান চৌধুরী মাল। ও ঠিক আছে ঠিক আছে, যাও নিয়ে যাও নিয়ে যাও। স্যার, হাসান চৌধুরী এমপি হয়েও স্মাগলিং করে? করে করে, দেখেও না দেখার ভান করতে হয় আমাদের। ওই যে এমপি সাহেবের ছেলে যায়। এই চলো। ওই শুয়োরের বাচ্চা, চাঁদা দেবি না তবে জান দে। এই, আমার নাম রঘু। এখানে যদি দোকান করতে চাস তাহলে তোদের সবাইকে আমায় চাঁদা দিতে হবে, নইলে কাউকে বাঁচতে দেব না। নিজেও দোকানদারের কাছ থেকে চাঁদা নেবে, আর চাঁদা না দিলে জীবন দেবে। ওই জীবন দিতে পারিস তোরা? ওই ষোলো বাচ্চারা তোরা জীবন দিতে পারিস? যে জীবন দিতে চাস? আজ থেকে কেউ কোনোদিন কোনো চাঁদা দেবে না। চাঁদা না দিলে ওরা আমাদের মেরে ফেলবে। চাঁদা দিয়ে আমরা ভালোই ছিলাম, ওদের সপ্তাহে 1000 টাকা করে দিতাম, শান্তিতে দোকান করতাম। এখন তুমি এসে আবার অশান্তি তৈরি করলে। এখন তো তুমি চলে যাবে, একটু পরে ওরা আবার আসবে, তখন কে আমাদের বাঁচাবে? তোমাদের তুমি বাঁচাবে। তুমি 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 করে সব তোমরা হবে।
এবং তোমরা একসাথে মিলে সন্ত্রাসীদেরকে মারবে। আজ না হয় 1000 টাকা চাঁদা দিয়ে শান্তিতে আছো, কিন্তু কাল পরশুর পরের দিন বাঘকে যদি একবার রক্তের স্বাদ দেওয়া হয় তবে সেই বাঘ রক্তের জন্য মরিয়া হয়। 1000 টাকা চাঁদা দিয়ে ওইসব কুত্তাদেরকে তোমরা হিংস্র বাঘে পরিণত করে দিচ্ছ, তারপর আর 1000 টাকা চাঁদা দিয়ে তোমরা শান্তি পাবে না। তখন 5000, 10,000, 20,000 এইভাবে টাকা চাহিদা বাড়তেই থাকবে। তখন তোমরা কি করবে? শেকড় গজাবার আগে যদি তাদেরকে কেটে মেরে ফেলতে পারো তাহলে আর কোনোদিন এই চাঁদাবাজরা তৈরি হবে না। এই ছেলে বুকে এত বড় সাহস? এর নাম রাজা চৌধুরী, এমপি হাসান চৌধুরীর পালিত ছেলে। বাবা বাবা, বাপ হইল একটা দুর্নীতিবাজ আর চাঁদাবাজ, আর তার ছেলে করে ন্যায় নীতির কাজ। নো, এতদিন কি রাজনীতি করেছি আর কি ভাওতা দিয়েছি সেটা এখন আমার বিবেচ্য বিষয় নয়। এখন আমি এমপি, আমাকে দেশের কাজ করতে হবে। বা দোস্ত বা, এমপি বানালাম আমরা, টাকা দিলাম আমরা, আর এখন তুমি এমপি হয়ে সুর পাল্টে ফেলেছো। আমরা যেমন এমপি বানাতেও পারি, আবার এমপি থেকে নামিয়েও দিতে পারি। সুতরাং এইসব নীতি কথা, আদর্শের কথা ভুলে যাও। এই টেন্ডারটা যাতে আমরা পাই সেই ব্যবস্থা তুমি করে দেবে। তোমার কমিশন আমরা মারবো না, তোমার 10% তুমি ঠিকই পেয়ে যাবে, যার মানে হচ্ছে 2 কোটি টাকা। 2 কোটি কেন, 200 কোটি টাকা দিল। এখন দেশ বিরোধী কোন টেন্ডারে আমি তোমাদের সাপোর্ট দেব না। ফায়দা জবরদস্ত এমপি সাহেবের ডিউটি করতেছি, খুব দেশ দরদি। হ্যাঁ, 2 কোটি কেন, 200 কোটি টাকাও পায়ে ঠেলে দিল। ওয়াও! তোমরা এই ব্যাপারে আমাকে বিরক্ত করলে আমি পুলিশকে জানতে বাধ্য হব। আমাদের তুমি পুলিশের ভয় দেখাচ্ছ। আমরাও তোমার মুখোশ খুলে দেব। তোমার পাছার তলায় তখন আর এমপি চেয়ারও থাকবে না। চলো। শোনো শোনো, তোমরা এত অস্থির হলে কেন? সবে মাত্র এমপি হলো, একটু স্বস্তির হয়ে বসতে দাও, তারপর দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি। যাও 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 যাও। হ্যাঁ যাও। বন্ধু বন্ধু, এই টেন্ডারটায় সই করলে তোমার অনেক লাভ হতো। সে আমি বুঝি, এবং সইও আমি করব, কিন্তু এভাবে ওপেনলি নয়। সবকিছু বুঝি আমি সই করব। ও ভেরি গুড, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এদিকে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মুখে দেশ সেবা, ভিতরে নিজের সেবা। হ্যালো, ও তোমার ফোন। হ্যালো, কি বললে? তোমাদের মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তোমার ছেলে রাজা আমার লোকদের মেরে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। বোকা ছেলে, ও জানে না ওই চাঁদার টাকার হিসাব আমার হাত ঘুরে তোমার হাত পর্যন্ত আসে এবং ওর পেটেও যায়। এখনো সময় আছে, ছেলেকে সামলাও হাসান চৌধুরী। রাজা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ওকে আমি আর সামলাতে পারছি না। সামলাবার একটা পথ আছে। কি পথ? বিয়ে করিয়ে দাও। তার জন্য সবচেয়ে ভালো পাত্রী হচ্ছে আমার মেয়ে মৌ। ঠিক বলেছ, ঠিক। চোরে চোরে মাছ তো ভাই শুনছি, অহন দেখতেছি চোরে চোরে বিয়ে। রাজা, তুই আবার মদ খেয়েছিস? হ্যাঁ মা, অনেক চেষ্টা করি আমি তোমার কথা মেনে চলার জন্য, মদ না খাওয়ার জন্য, কিন্তু মা আমি পারি না। কেন পারিস না বাবা? দুঃখে পারি না মা। আমার ভালোবাসা মরে গেল, আর তুমি একটা দুর্নামার লোককে বিয়ে করলে, যার দুর্নীতিতে সারা দেশে বদনাম ছেয়ে গেছে। এসব আমি তোর জন্য করেছি বাবা। স্বামী হারিয়ে তোকে নিয়ে আমি পথে পথে একটা আশ্রয়ের আশায় ঘুরে বেরিয়েছি, কোথাও আশ্রয় পাইনি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে যখন মরতে গিয়েছিলাম, তখন হাসান আমার কলেজের ক্লাস ফ্রেন্ড এসে আমাকে বাঁচিয়েছিল।
সাহায্যের হাত বাড়িয়েছিল তোকে বাঁচাবার জন্যে, তোকে বড় করে তোলার জন্যে, মানুষ করার জন্যে, লেখাপড়া শেখাবার জন্যে আমি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। আর সেই তুই আজকে আমাকে বলছিস আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি? হ্যাঁ মা, হ্যাঁ। সেদিন যদি না খেয়ে ফুটপাতে মরে যেতাম, আত্মহত্যা করতাম, তবু একটা সম্মান নিয়ে যেতাম। ওই উপরওয়ালার কাছে বলতাম যে আমি আসাদ চৌধুরীর ছেলে, একজন সৎ লোকের সন্তান। আর আজ আমাকে সমাজের লোকেরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি একটা দুর্নীতি পরায়ণ নেতা হাসান চৌধুরীর পালিত ছেলে। লজ্জা আমাকে মুখ ফিরিয়ে চলতে হয়। আর তোমার জন্য লজ্জায় আমাকে মাথা নিচু করে চলতে হয়। তুমি এমপির ছেলে হয়ে রাস্তায় মদ খেয়ে রংবাজ ছেলেদের সঙ্গে মারামারি করো। আজকে আমাকে ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে। আমাকে জানতে হবে ওর ভেতরে কিসের যন্ত্রণা, কিসের কষ্ট, কেন সে মদ খায়। তোমার জন্য মিস্টার হাসান চৌধুরী। রাজা, কোন অন্যায়ের হাত আমার গায়ে উঠতে পারে না। রাজা, বাবার সাথে ওরকম কথা বলে না। বাবা? কিসের বাবা? উনি আমার বাবা না। উনি তোমার স্বামী হতে পারে, কিন্তু আমার বাবা না। মিথ্যে কথা বলে, জনগণকে ঠকে, জনগণকে ভাতা দিয়ে চুরা কারবারি করে যে এমপি হয়, সে কোনো মানুষের বাবা হতে পারে না। শুনলে ওর কথা? তুমি তোমার ঘরে যাও, আমি ওকে সামলাচ্ছি। না, সামলানো ওকে আর যাবে না। তাই আমি স্থির করেছি ওর বিয়ে দিয়ে দেব রাজীব খানের মেয়ে মৌয়ের সাথে। এক চোরা কারবারে আরেক চোরা কারবারের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চায়। আরে আমি যদি বিয়ে করি তবে সুমিকেই করব, সুমিকেই করব, সুমিকেই করব। আমিও চাই তুই সুমিকেই বিয়ে কর বাবা। ওকে, বাই। May I come in, sir? May I come in, sir? Oh, yes, yes. Come in, come in. Who are you? I'm Misha. I love you, darling. I love you. গেট আউট, এখান থেকে বেরিয়ে যান বলছি। যাবো, তবে একা নয়, তোমাকে নিয়েই যাব। ছেড়ে দিন। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসবে। হাত ছেড়ে দিন বলছি। চলো। ক্লাসরুম, এতক্ষণ এটা ক্লাসরুম ছিল, কিন্তু এখন হবে এটা আমার বেডরুম। আন্ডারস্ট্যান্ড? সবাই বেরিয়ে যাও। আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, তুই আমাকে থাপ্পড় মেরেছিস। এখন তোকে আমি বউ বানাবো।
হয়েছে স্যার? তোমার ভাই একটা মেয়েকে ক্লাসরুমে আটকে রেখেছে। ভাইয়া ভাইয়া দরজা খোলো বলছি। ভাইয়া 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 Oh God! চলেন স্যার, ক্লাসে চলেন। এই সবাই ক্লাসে যাও। Oh no! ভাইয়া! রাজা রাজা প্লিজ ছেড়ে দাও ওকে। রাজা রাজা আমি বাবার কাছে কমপ্লেন করব। জানোয়ারের কাছে জানোয়ার সম্পর্কে কোনো কমপ্লেন দিয়ে লাভ নেই মো। তাড়াতাড়ি কোনো চিড়িয়াখানার খাঁচায় ওকে বন্দি করে রাখো, ও বাঁচতে পারবে। এসো শুনুন, আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। এই শরীরে দুই রকমের রক্ত আছে, একটা পাপের রক্ত, একটা ন্যায়ের পবিত্র রক্ত। পাপেরটা বেরিয়ে যাচ্ছে। সব মানুষের সব রক্তই পবিত্র। আমার জন্য আপনি রক্ত ঝরিয়েছেন, সে রক্ত আমাকে থামাতে হবে। এখন কেমন ফিল করছেন? ভালো। রাজা 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 কি হয়েছে? রাজা কি হয়েছে? ভাইয়া আমার রাজার কি হয়েছে? না না ভাবি, আপনার কোনো আপত্তি আমি শুনছি না। সুমিকে আমি রাজার বউ করে ঘরে নেবই। এত ছোটবেলায় কিসের বিয়ে? আরে ভাবি ঠিকই বলেছে, ছোটবেলায় বিয়ে না হোক, বিয়ের কথাটা তো পাকা করে রাখতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি, আমার মেয়ে সুমির সাথেই রাজার বিয়ে হবে। কি বলো বউ? তুমি যখন বলছো তখন রাজাই হবে আমার সুমির বর। মা, ওনার জন্য আমি সুস্থ হতে পেরেছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা। কি নাম তোমার? সুমি। সুমি? হ্যাঁ। তোমার নামটা আমার খুব পরিচিত। আপনিও আমার খুব পরিচিত, রাজাও আমার কাছে খুব পরিচিত। আমি পরিচিত? হ্যাঁ, এতক্ষণ পরিচিত ছিলে না, কিন্তু তোমার মাকে দেখে আমার মনে হয়েছে তুমি আমার খুব পরিচিত। আপনি আসাদ আঙ্কেলের স্ত্রী না? হ্যাঁ, কিন্তু তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? হ্যাঁ রাজা। তোমার মা কোথায়? মা গ্রামে মামার বাড়িতে, আমি শহরে পড়তে এসেছি। আজই প্রথম আমি কলেজে আসি। আসলে তোমার মনের সাথে আমার অদৃশ্য যোগ আছে। আজই তুমি এলে, আর আজই আমার সাথে পরিচয় হলো। তোমার যখন দেখা পেয়েছি, এবার তোমার সাথে রাজার বিয়ে দিয়ে ওর জীবনে শান্তি আনতে চাই মা। তুই জানিস না ওই এমপি ছেলের সাথে একটা ঘনিষ্ঠ আত্মীয়তা হতে যাচ্ছে?
আর তুই তার সাথে মারামারি করতে গেছিস। সরি ড্যাড, আমি জানতাম না। আর যদি কোনোদিন ওর সাথে লাগিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। বাবা, ভাইয়াকে শুধু রাজার পেছনেই নয়, মেয়েদের পেছনেও লাগার বদভ্যাস থাকতে বলো। ঠিক আছে, একটা ভালো পাত্রী দেখে ওর বিয়েটা দিয়ে দেই। ভাবি? হ্যাঁ ভাবি। ভাবি, আমার ছেলে রাজা। রাজা, তোমাদের আমি কত খুঁজেছি। আপনি কেমন আছেন? এই মৃত্যুর আগে জীবন নিয়ে বেঁচে থাকা আর কি। পা দুটো চিরতরে পঙ্গু হয়ে গেছে একটা দুর্ঘটনা। না, পা দুটো দুর্ঘটনা হারায়নি, একজন শয়তান মার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। কে? সে তোমাকে আমি সব বলবো। না, ওর কথা একটাও বিশ্বাস করবে না, ও সব মিথ্যে বলে। আমি তোমাকে পেয়েছি, এখন আমি একটু শান্তি চাই বাবা। ভাবি, রাজার সাথে সুমির বিয়েটা দিয়ে দিন, আমার মনের মধ্যে শান্তি ফিরে আসবে। আমিও রাজার মনে শান্তি ফিরে আনার জন্য এই বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। আগামী রোববার রাজার জন্মদিনে আমি এই বিয়ের কথা ঘোষণা করে দেব। ভাবি, আপনি আসবেন? আমি তো যেতে পারবো না ভাবি, তবে সুমি যাবে।
সেকেন্ডে সেকেন্ডে মনটা আমার যাচ্ছে মরে তোমার অভাবে বলো তুমি কবে আমারই হবে বলো তুমি কবে আমারই হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনটা আমার যাচ্ছে মরে তোমার অভাবে বলো তুমি কবে আমারই হবে 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 দেখছো সাইদার বড় লোকের কেক ও কেমন তিনতলা হয় তয় তিনতলা থেকে পুইরা গেলে সেপটা হয়ে যায় সব মেহমান এসে গেছে। রাজা, কেক কাটো। না, এখন আসল মেহমান আসেনি। আসল মেহমান সরি রাজা। সুমি, এসো সুমি। এসো, এই তোমার বিশেষ মেহমান। সুমি, দাঁড়াও। ওরা তোমাকে নিয়ে হাসতে পারে, কারণ ওরা তোমার মূল্য বোঝেনি। আমি তোমার বুঝেছি, সুতরাং আমি তোমার সাথে যাব। রাজা, রাজা, এসব কি হচ্ছে? লোকজনের মাঝে একটা সিন ক্রিয়েট করো না। থাকো তুমি। সুমি, তুমি যেও না মা। রাজা, কেক কাট। আর এসো মা, এসো। আর রাজা, এই না, উপস্থিত অতিথিবৃন্দ, আমার বড় ছেলের জন্মদিনে আমি ওকে আজ একটা মূল্যবান উপহার দেব, যে উপহার ও সারা জীবন সাথে নিয়ে চলবে, যে উপহার ওর জীবন মরণের সঙ্গী হবে। জি হ্যাঁ, আমি আজ রাজার সঙ্গে আমার বন্ধু রাজীব খানের একমাত্র মেয়ে মোয়ের এনগেজমেন্ট ঘোষণা করছি। তুমি কি করলে? বাবা হিসেবে যা করা কর্তব্য আমি তাই করেছি। কিন্তু বউ তোর পছন্দ নয়। চুপ করো। একজন ছেলের তাই পছন্দ হওয়া উচিত যা তার পিতার পছন্দ। নাও বাবা, আংটিটা পরিয়ে দাও। মিস্টার হাসান চৌধুরী যেভাবে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে হাততালি কুড়ায়, তেমনি আজ আপনাদেরকে ধোঁকা দিয়ে হাততালি কুড়িয়ে নিল। আমি আজ আমার জন্মদিনের সবার সামনে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এমপি সাহেব আমার মনে বিষ ঢেলে দিল। লোককে ভাওতা দেওয়ার ব্যবসা, কিন্তু আমি ছল চাতুরি ভাওতাবাজি একদম পছন্দ করি না। রাজা, রাজা, ভরা মাহফিলে মানুষের সামনে এসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি।
উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার ভালোবাসা, আমার জীবন এই সুমি আজ এই অনুষ্ঠানে তাকে দাওয়াত করে এনেছি আপনাদের সাথে পরিচয় করে এই এনগেজমেন্টের আংটি ওর হাতে পরিয়ে দেওয়ার জন্য। রাজা, তুই আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিস। আপনার ঠুনকো মান সম্মান মাটির সাথে মিশে যাবেই। রাজা, রাজা, তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা রাস্তার সাধারণ মেয়েকে তুই এমপি বাড়ির বউ করতে যাচ্ছিস? না, এমপির বাড়ির বউ নয়, আমার বউ করতে চাইছি, কারণ সে কথা আমার মরহুম পিতা দিয়েছিল। তাহলে তুই আমার কথা শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো, আমি তোকে ত্যায্য করে দেবো। তাই করে দিন। যে বাসনা আপনি অনেক দিন ধরে মনের ভেতর লুকিয়ে রেখেছিলেন, তাই করে দিন। আমিও শান্তি পাবো, আপনিও শান্তি পাবেন। না না, এসব তুমি কি বলছো? রাজা, তুই একটু শান্ত হ। মা, আজ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে উনি প্রমাণ করে দিলেন উনি শুধু তোমাকে বিয়ে করেছেন, তোমার স্বামী হয়েছেন, কিন্তু আমার পিতা কোনোদিন হতে পারেননি। থামলি কেন? মার। তোর বাবাকে মারার আগে তুই আমাকে মেরে আমার বুক ছিদ্র করে দে। উনি যদি তোমার স্বামী না হতেন তাহলে তাহলে আমি ছুরিটা ওনার বুকে ঠিকই ঢুকে দিতাম, ঠিকই ঢুকে দিতাম। এসো সুমি। রাজীব খান, এতদিন পর তোকে আমি পেয়েছি, এবার আমি প্রতিশোধ নেব। তুই আমাকে পিতৃহারা করেছিস, আমি তোকে সন্তান হারা করব। স্বজন হারানোর যে যন্ত্রণা আমি ভোগ করেছি, সে যন্ত্রণা এবার তুই ভোগ করবি, তোর ছেলে মিশাকে হারে। ড্যাড, তোমার আশার মধ্যে গু ছিটিয়ে দিয়েছে রাজা। বাবার সাথে এভাবে কথা বলতে তোর লজ্জা করে না? লজ্জা কি করবে? যে লজ্জা তুমি পেয়েছো সেখানে, তাতে তো আমার আরো বেশি লজ্জা করছে। ভাবিস নি মু, ভাবিস নি, ওই সুমিকে আমি খতম করবই। হ্যালো, মিশা আছে? আমি মিশা বলছি। আমি সুমি। সুমি? ইয়েস ডার্লিং, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা এমপির সৎ ছেলেকে বিয়ে করার চেয়ে রাজীব খানের মতো বড় ব্যবসায়ীর একমাত্র ছেলেকে বিয়ে করা অনেক ভালো। জি? ইয়েস ডার্লিং, সেদিন পার্টিতে দেখলাম ওরা বাপ ছেলে যেভাবে ঝগড়া করছিল, একেবারে খুনাখুনির মতো। ওরে বাবা, ওই সংসারে বউ হয়ে গেলে আমার জীবন জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি আমি তোমাকেই বিয়ে করবো ডার্লিং। সত্যি বলছো? 100% সত্যি। যদি বিশ্বাস না হয় তুমি আজ বিকেলে ছুটির পর ক্লাসরুমে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কোন ক্লাসরুমে? যেখানে আমি তোমাকে প্রথম দেখেছি, যেখানে তুমি এসে আমাকে বলেছিলে আই লাভ ইউ ডার্লিং, যেখানে আমি তোমার উপর আঘাত করেছি, সেখানে আমি তোমাকে আমার ভালোবাসা উজাড় করে দেব। আমার এই দেহ, শরীর, মন সব তোমাকে বিলিয়ে দেব।
তুমি আসবে না ডার্লিং? অবশ্যই অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ডার্লিং। मिल गया मुझे सब मिल गया मिल गया मिल गया। ভালোবাসা পেয়ে গেছি, আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। ভালোবাসা পেয়ে গেছিস তুই? সুমির। সুমি? যে সুমি আমাকে মেরেছে, যে সুমি আমার ভালোবাসা ডিনাই করেছিল, সে সুমি আমাকে ফোন করেছিল, বলেছে সে আমাকে ভালোবাসে, আমার জন্য অপেক্ষা করছে। গুড বাই। ভাইয়া ভাইয়া শোন বলছে। বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আরো। আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি বলো? খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আরো। আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি বলো? খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আরো। দুজন দুজনে থাকবো শুধু কাছে শুধু কাছে আরো। আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি বলো? খোলা দরজা জানালাটা বন্ধ
বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আরো। ব্যথা পেয়েছো সুইটহার্ট? এখনই অস্থির হচ্ছ কেন? তোমার জন্য তো আমি আছি। শুধু ভয় করে। ভয়? হ্যাঁ, আমি গরিব, তুমি বড় লোক। কোনো বড় লোকের ছেলে গরিবের মেয়েকে ভালোবাসে এটা কেউই চায় না। তাই তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে তোমাকে আমার সাথে মরতেও প্রস্তুত থাকতে হবে। আমি তোমার জন্য মরতেও রাজি আছি। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। এসো আমরা দুজনে মিলে চিঠি লিখে যাই। যদি আমাদের ভালোবাসা সার্থক না হয় আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা করতে হবে না, আমাদের ভালোবাসা সার্থক হবে। কি বোকা তুমি! আমি তো বললাম যদি। যদি কথাটা তুমি ভুলে গেছো? যদি আমাদের বাবা রাজি না হয় তাহলে আমরা আত্মহত্যা করে বিদায় নেব। হ্যাঁ, তাহলে লেখো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার লেখা হয়ে গেছে। আমারও লেখা হয়ে গেছে। এবার সই করে দাও। এই আমি সই করলাম। কই তাড়াতাড়ি করো, আমার দেরি সহ্য হচ্ছে না। আমি সই করছি। এই আমার চিঠি আমার বুকে রেখে দিলাম, তোমারটা তোমার পকেটে রাখো। এবার আসো সুইটহার্ট, আমার আর দেরি সহ্য হচ্ছে না। সুইটহার্ট, আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো কেমন করে? কেন, ফ্যানের সাথে ঝুলে? ধ্যাৎ, কি যে বলো তুমি! দড়ি ফ্যানে ঝুলে আত্মহত্যা হয় নাকি? হয়, সিনেমায় দেখোনি? দেখেছি, কিন্তু বিশ্বাস হয় না। একটু দেখাও না প্লিজ। দড়ি কোথায় পাই? দড়ি কোথায় পাই? আমার কাছে আছে। আছে? থ্যাংক ইউ। এই চেয়ারটা নেব, তারপর চেয়ারটা এখানে রাখবো। এখন ফ্যানের সাথে দড়িটা ভালো করে বাঁধবো। এইভাবে দড়িটাকে ভালো করে গিট্ট দেব। তারপর দড়ি গলায় পড়ে চেয়ারটা সরিয়ে দিয়ে ঝুলে পড়বো, বুঝেছো? আমি বুঝেছি ঠিকই, কিন্তু দেখি দেখি, চলুন চলুন আপনারা। মাই গড! ভাইয়া! 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 ইন্সপেক্টর, আমার ছেলেকে যারা মেরেছে তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তি দিন। স্যার, আপনার ছেলেকে কেউ মারেনি। এই দেখুন। আমি মিশা সজ্ঞানে সুস্থ দেহে এই মর্মের স্বীকারোক্তি দিচ্ছি যে আমার ভালোবাসা বাবা মেনে না নেয় আমি দুঃখে মনোকষ্টে আত্মহত্যা করিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার ভাইয়াকে খুন করা হয়েছে। না, আত্মহত্যা করেছে, প্রমাণ আছে। না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাইয়াকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে। প্লিজ ওনাকে নিয়ে যান, নিয়ে যান। আয় না, আমি আয় মা, আয়। ভাই আত্মহত্যা করতে পারে না।
বাবা ভাই আত্মহত্যা করেনি বাবা, ভাইয়াকে খুন করা হয়েছে। শান্ত হ মা, শান্ত হ। বাবা আমার ভাই আত্মহত্যা করেনি, আত্মহত্যা করতে পারে না। ইন্সপেক্টর বাদশা কখন কোথায় থাকে বোঝা যায় না ম্যাডাম। সবাইকে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু ওনাকে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু ইন্সপেক্টর বাদশাকে আমার খুবই দরকার। আমি আপনাকে এটার প্রাইস কত? 50 টাকা। ওয়াও, দুটোই আমার। আরো মোটা হচ্ছে। সরি। এই থামো থামো থামো। কি খবর? কাল কিন্তু হঠাৎ বৃষ্টি দেখতে হবে। আমি দেখবো না। কেন? কোথাও লাগেনি তো? না না, ঠিক আছে। বাই বাই। বাই। আচ্ছা ভাই, তুমি মৌকে খুব ভালোবাসো না? কিন্তু মৌটা তোমাকে ভালোবাসে না। কে বললো? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোদের বিয়েটা কবে হচ্ছে। ও বলল বাদশা ভাইকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি অবাক হয়ে বলেছিলাম তুই ওকে ভালোবাসিস না? বলল হ্যাঁ ভালোবাসি, তবে বন্ধুর মতো, এর বেশি কিছু না। আমার স্বামী সেই হবে যাকে আমার বাবা পছন্দ করে দেবে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমার ভাইয়া খুন হয়েছে। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু তোমার ভাইয়া তো খুন হয়নি, আত্মহত্যা করেছে। না, আত্মহত্যা করেনি, খুন হয়েছে। এ কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না বলেই তো তোমার কাছে এসেছি। ওর নিজের হাতে লেখা স্বীকারোক্তি পাওয়া গেছে। ঘটনাটা সত্যি নয়। বাবা কোনোদিনও সুমির সাথে বিয়ে দিতে অস্বীকার করেনি, আর সুমি কোনোদিনও আমার ভাইয়াকে ভালোবাসেনি। সুমি ভালোবাসে রাজাকে। সুমিটাকে? মা, মা, পেপারে একটা সুন্দর খবর আছে, দেখেছো? কিসের খবর? রাজীব খানের একমাত্র ছেলে মিশা খান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। ওই ছেলেটা নাকি আমাকে খুব ভালোবাসতো। আমাকে বিয়ের কথা নাকি তার বাবাকে বলেছিল, তার বাবা অস্বীকার করেছে, তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তুই তুই তো এসবের মধ্যে নেই। না, আমি এসবের মধ্যে নেই। কে? বাদশা, ইন্সপেক্টর বাদশা। ইন্সপেক্টর বাদশা? কে চাই? আপাতত আপনাকে দেখতে এলাম। আপনার জন্য একটা জীবন আত্মহত্যা করে শেষ হয়ে গেল, তার কারণটা কি? আমার কাছে কারণ জিজ্ঞেস না করে মৃত ব্যক্তির পকেটে যে চিঠি পাওয়া গেছে তার মধ্যে কারণ নাকি সব উল্লেখ করা আছে, সেটা পড়ে নিলেই ভালো করতেন। আমি যখন যে কাজ করি তার সবকিছু পড়েই করি। ওটা আমার পড়া হয়ে গেছে, এখন আপনাকে আমি পড়তে এলাম। আর যদি এটাও পড়া শেষ হয়ে থাকে তবে আপনি আসতে পারেন, আমরা পারিবারিক ব্যাপারে কিছু কথা বলছিলাম। কিন্তু মিশার পরিবার আপনাকে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করছে। অবশ্যই সন্দেহ করার ন্যায়সঙ্গত কারণ আছে,
কারণ কলেজে একদিন মিশা আমাকে রেপ করতে চেয়েছিল, কিন্তু আমি সেই ধরনের দুর্বল নারী নই যে পুরুষের অত্যাচার মুখ বুজে সহ্য করে নেব। তাই সেদিন আমি ওকে রাম ধোলাই দিয়েছিলাম। এতে তার সাথে আমার একটা শত্রুতার সৃষ্টি হয়। ঠিকই, কিন্তু কাল আপনি ওকে ফোন করেছিলেন। হ্যাঁ, কিছুদিন আগে আমি তার সাথে আমার শত্রুতা মিটিয়ে ফেলেছিলাম। আমাদের মাঝে একটা ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং জন্মেছিল। সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে বিয়ে করবে, অথচ তাই হয়েছে যা হয়। গরিব মেয়ে বলে আমার সাথে বিয়ে দিতে অস্বীকার করেছিল ওর বাবা। আমি নিজেকে সযত্নে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু কিন্তু ও বোধহয় নিজেকে সামলাতে পারেনি, হয়তো তাইও আত্মহত্যা করেছে। নিন, আপনার চোখের পানিটা মুছে নিন এবং নিজেকে সামলে রাখার চেষ্টা করুন, নইলে আপনারও বিপদ হবে। দাঁড়ান ইন্সপেক্টর, আমি ছোটকাল থেকে এত বিপদে মানুষ হয়েছি যে বিপদ দেখলে আমি ভয় পাই না। বিপদকে ডিঙিয়ে আমি পথ চলতে পারি। গুড, ভেরি গুড। তবে পথ চলার সময় সাবধানে পথ চলবে, পথে চোরাবালিও থাকতে পারে। সুমি, তুই তুই মিশাকে খুন করিসনি তো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন 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 ওরা আমার বাবাকে খুন করেছিল? কেন তোমার পাওয়াটা পঙ্গু করে দিয়েছিল? কি হয়েছে? তোমরা আবার মা মেয়েতে ঝগড়া শুরু করলে নাকি? ভাইজান, সুমির বেটা তাড়াতাড়ি দিয়ে ফেলো। রাজার বাবার কাছে তুমি একবার যাও। কিন্তু রাজা বিরাট বড় লোক, এমপির ছেলে, প্রস্তাব নিয়ে গেলে ফিরিয়ে দেবে। আমি বলছি ফিরিয়ে দেবে না। রাজার মা নিজে এসে বিয়ের কথা বলে গেছে। তুমি তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দাও, নইলে আমার মেয়ের মনে শান্তি আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। আমিও তোমার সঙ্গে যাব মামা। বন্ধু, তুমি অস্থির হও না। ছেলে বড় হয়েছে, এখন ঠান্ডা মাথায় বোঝাতে হবে। কিন্তু ওর ব্যবহার আমার মাথা গরম করে দেয়। তখনই বলেছিলাম, ন্যায় আদর্শের রক্ত ওর শরীরে, ওকে এ বাড়িতে জায়গা দিও না। এই শুনছো? দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি আবার এখানে কেন এসেছো? এখন এমন করছো কেন তুমি? চুপ করো তুমি। ওদের জন্য আজ আমার ছেলের সঙ্গে সংঘাতের সৃষ্টি হয়েছে। মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চায়। বিয়ে করার অন্য কোনো ছেলে পাওনি বলে আমার ছেলেকে প্রেমের জালে আটকে ফাঁসাতে চাও? শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ফাঁসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো। অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, 10টা স্বামী পাবে। আমার কথা স্পষ্ট শুনে যাও, আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না। সুমি, সুমি শোনো। সুমি, সুমি শুনে যাও। কি হয়েছে মা? সুমির মামা এসেছিল সুমিকে নিয়ে বিয়ে প্রস্তাব দিতে। তোর বাবা ওদেরকে অপমান করে বের করে দিয়েছে। আবারও চৌধুরী সাহেব সুমিকে অপমান করেছে। আমি ওকে ছাড়বো না। রাজা! বাবা, তিনি এখন এমপি, আর কোন এমপি হঠাৎ করে এ বিয়ে মেনে নিতে পারে না। আমার বিয়ে নিয়ে তাকে রাজনীতি করতে হবে না, কিন্তু তাকে একটু ভাবার সময় দাও। আজ রাতটাই সময় দিলাম, তারপর আমি চূড়ান্ত ব্যবস্থা নেব। চূড়ান্ত ব্যবস্থা তুমি নাও, আমরাও তো তাই চাই। বাপি, তুমি ঘুমাও, আমি যাই। না, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয় করছে মা। তুমি আমার কাছে এসো। আচ্ছা, ঘুমাও।
সাথে ব্যবসা করাতে চায়। আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না। হাসান চৌধুরী, এই হাসান চৌধুরী, তুমি কোথায়? তোমার স্বৈরাচারী মনোভাব আমি মানে না। তুমি যদি আমাকে সুমির সাথে বিয়ে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি সুমিকে বিয়ে করব। এই বাড়িতে আমি থাকবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কোন তুই এইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে? অর্ডার অর্ডার। বলেছি তো। এই আদালত সাক্ষীদের দেওয়া সাক্ষ্য অনুযায়ী জানতে পেরেছে যে আসামি রাজা চৌধুরী তার জন্মদিনে মরহুম এমপি হাসান চৌধুরীকে ছুরি মারতে গিয়েছিল। সাক্ষী ডাক্তার সাদেক আলী, দিলীপ শর্মা, রাজীব খান ও নাসির খান সবাই কাঠগড়ায় দাঁড়িয়ে তা বলে গেছেন। শুধু তাই নয়, ডাক্তার সাদেক আলীকে হাসান চৌধুরীর মৃত্যুর আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আসামি রাজা চৌধুরী শাসিয়ে যায় এবং খুনের সময় তার মা মিসেস হাসান চৌধুরী স্বচক্ষে ছেলেকে খুন করতে দেখেছেন। অতএব আসামির বিরুদ্ধে 302 ধারা মোতাবেক খুনের কেস শুরু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যান্ডকাপ লাগাও। না, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তুমি খুন করনি। তুমি খুন করতে পারো না। নিয়ে এসো। রাজা, যেমন করে হোক রাজাকে খুঁজে বের করতে হবে, নইলে পুলিশ ডিপার্টমেন্টের মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। আমি রাজাকে খুঁজে বের করব, কিন্তু তার আগে একটা অনুমতি আপনাকে দিতে হবে যে আমার কাজে কোনো সরকারি বাধা আসবে না। তাই বলে তুমি যখন তখন গুলি করে মেরে ফেলবে তা হবে না। রাজা একজন এমপির ছেলে। এমপি কে তার ছেলেই মেরে ফেলেছে, সুতরাং তাকে ধরতে গেলে আমাকে যখন তখন গুলি চালাতে হবে, আর সে অনুমতি না পেলে আসামি রাজাকে আমি গ্রেফতার করতে পারবো না। তোমার এই গোয়ার্তুমির জন্য তোমাকে আমি সাসপেন্ড করব। করুন। হায়দা, বাদশা ভাই তো বছরে 9 মাসে সাসপেন্ড থাকে, আরো 3 মাস যোগ হইলেও কিছু আসে যায় না। ঠিক কইতো। দাঁড়াও, আমি তোমার কথা মেনে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কিন্তু গুলি করার আগে তাকে একটা সুযোগ দেবে। আসামিকে সুযোগ দিলে আসামি আমাকে গুলি করে মেরে ফেলবে, সো আসামিকে কোনো রকম সহানুভূতি দেখাতে আমি পারবো না। জানি না কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে। এই মেয়েটি জানি না কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে। বলে ও নাকি ফুল ফোটাবে, ভালোবেসে ভালোবেসে পাথরে পাথরে।
জীবনে প্রথম ভালো লাগা, হৃদয়ে প্রথম ধোলা লাগা, জীবনে প্রথম ভাগা, হৃদয়ে প্রথম ধোলা লাগা, সবে তো তুমি শেখালে, দুটি চোখের আড়ালে পৃথিবীর রঙিন দেখালে। তুমি যে প্রথম ভালোবাসা, জাগালে বুকে নতুন আশা, বুকের ভেতরে এই মেয়েটি জানি না কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে। লাগে না ভালো একা, প্রতিটি প্রহর চাই গো দেখা, লাগে না ভালো একা একা, প্রতিটি প্রহর চাই গো দেখা, থাকো না সকাল সাজেতে, শুধু যে আমার আমারই বুকের মাঝেতে। কেন যে এত ভালোবাসি, কেন যে এত কাছে আসি, কেন যে এত ভালোবাসি, কেন যে এত কাছে আসি, সে কথা বলে কি করে তুমি শুধু না জেনে আছো গো বুকের ভেতরে। এই মেয়েটি জানি না কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে। এই ছেলেটি জানি না কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে। বলে ও নাকি ফুল ফোটাবে, ভালোবেসে ভালোবেসে পাথরে পাথরে। এই ছেলেটি জানি না কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে। এই মেয়েটি জানি না কেমন করে ওলট পালট করে দিল বুকের ভেতরে। তুমি থাকো, আমি দেখছি। আরে হঠাৎ তোমরা এখানে? বাদশার মাথা খারাপ হয়ে গেছে। ও বলছে তুই নাকি আমার খামার বাড়িতে রাজাকে এনে লুকিয়ে রেখেছিস। মৌ, রাজা কোথায়? আমি কি করে জানবো? তুমি এখানে রাতে কি করছিলে? আমার হঠাৎ ইচ্ছে হলো আমি এখানে বেড়াতে এসেছি, এটা আমাদের খামার বাড়ি। তাছাড়া এসব প্রশ্নের জবাব কি তোমাকে দিতে হবে? দিলে তোমার উপকার হবে। তুমি তোমার ভাইয়ের খুনের জন্য আমাকে বলেছিলে, অথচ কাল রাতে রাজা নিখোঁজ হয়েছে, সাথে সাথে তুমিও বাড়ি থেকে নিখোঁজ। অঙ্ক আমার মিথ্যে না। আরে আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? না, তোমার খামার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখিনি। এইরকম একটা খামার বাড়ি আমি অনেকদিন কল্পনা করছিলাম। আচ্ছা, এই খামার বাড়ি খাট পালঙ্ক কোথায় কেমন করে রেখেছো দেখি। আহা দাঁড়াও। খাটটা যেভাবে রয়েছে তাতে তো মনে হয় রাতে এখানে কেউ ঘুমিয়েছিল। হ্যাঁ, আমিই ঘুমিয়েছিলাম। বাথরুমে কি পানি পড়ছে মনে হয়? ইয়ে মানে আমি বাথরুমে গিয়েছিলাম হাত মুখ ধুতে, তোমাদের আওয়াজ শুনে তাড়াহুড়া করে আসতে গিয়ে কল বন্ধ না করেই চলে এসেছি। বাহ, কল বন্ধ না করেই চলে এসেছো? দিস ইজ নট ফেয়ার। পানির অনেক দাম, পানির অপচয় করা ঠিক না। তোমার কল বন্ধ করা উচিত ছিল। আচ্ছা, আমি করে দিচ্ছি।
আর করতে হবে না, আমি বন্ধ করে দিচ্ছি। আহা, অনেকক্ষণ ধরে পানি পড়ছে, লেট মি ডু ইট। ভেন্টিলেটরের গ্লাস খোলা। শিট, রাজাকে দিকে পালিয়েছে। গো অ্যারেস্ট হিম। শোনো ইন্সপেক্টর, তোমাকে আমি আমার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে বলেছিলাম, তুমি তা করনি, অথচ নিরপরাধ রাজাকে খুনি বলে ধরতে এসেছো। এর মধ্যে তোমার অতীতের না পাওয়া ভালোবাসার প্রতিশোধ লুকিয়ে নেই তো? ভালোবাসা প্রতিশোধ দিয়ে অর্জন করা যায় না। তোমার ভাইয়ের হত্যাকারীকে আমি ঠিকই ধরবো, কিন্তু রাজাকে আমি ছাড়বো না। তুই রাজার সাথে আর কোনোদিন মিশবি না। বাবা, তুমি আমার সঙ্গে রাজার বিয়ে ছিল, আর তুমি এখন ওর সঙ্গে মিশতে নিষেধ করছো। তখন ও এমপির ছেলে ছিল, এখন ও একটা খুনি। ওর সাথে কোনো সম্পর্ক আমি চাই না। তুমি কি চাও না চাও তা দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, তবে আমি রাজাকে চাই। সুমি, তুই আগুন নিয়ে খেলছিস, এই খেলা বন্ধ কর। না মা, যে শয়তানরা আমাদের সংসার আগুন জ্বালিয়েছে, তাদের সংসার আগুন না জ্বালানো পর্যন্ত এই খেলা আমার বন্ধ হবে না। সুমি, মা। ভাইয়া, ভাইয়া তুমি এসেছো? বাপি, চলে আয়। ও তোর ভাইয়া না, ও একটা খুনি। না মা না, তুমি বিশ্বাস করো আমি খুনি নই। বিশ্বাস নির্ভর করে সাক্ষী, প্রমাণ এবং আইনের উপর। সে আইন, আদালত, সাক্ষী, প্রমাণ সবই তোকে খুনি বলে স্বীকার করেছে। দুনিয়ার সব সাক্ষী, প্রমাণ, আইন, আদালতের উপর হচ্ছে সন্তানের প্রতি মায়ের বিশ্বাস। মা, তোমার সে বিশ্বাস অর্জন করতে আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমি নিজের চোখে দেখাকে কিছুতে অবিশ্বাস করতে পারি না। মা, খবরদার, তুই আমাকে মা বলবি না। যে আমার স্বামীকে খুন করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা, মা গো, সম্পর্ক আছে মা। তোমার সাথে আমার নারীর সম্পর্ক আছে। তোমাকে কোনোদিন আমি অসম্মান করতে পারবো না। তুমি যে আমার গর্ভধারিণী মা, তোমাকে আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না মা, অস্বীকার কর। কিন্তু আমি তোকে অস্বীকার করছি। তুই চলে যা এখান থেকে, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা, চলে যা বলছি। মা গো, মা। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। সেদিনে আমি আবার ফিরে আসব, যেদিন আসল খুনিকে খুঁজে বের করে প্রমাণ করতে পারবো আমি খুনি না। আমি খুনি না মা, আমি খুনি না। আমি খুনি না মা, আমি খুনি না। বাদশা, ইন্সপেক্টর বাদশা, আমি যখন যে কাজ করি একটাই কাজ করি। এখন আমি তোমাকে ধরতে এসেছি। তুমি যদি সহজে ধরা না দাও, আল শুট ইউ। তুমি গুলি করলে করো, আমি ধরা দেব না। তোমার মাথায় রিভলভার ধরা, আর সবাই জানে আমি খুনিদের প্রতি কোনো মায়া দেখাই না। আমি খুনি না, পারবে না। রাজা দাঁড়াও, তোমার কি বিশ্বাস হয় না যে আমার এই রিভলভারে গুলি আছে? শুধু শুধু সরকারি গুলিগুলো নষ্ট করছেন, আমি জানি ওর মধ্যে গুলি আছে। আমি শুধু শুধু কোনোদিন গুলি অপচয় করি না। এই রিভলভার থেকে যদি কোনো গুলি বের হয়, তবে সেগুলি অপরাধী বুক ছিদ্র করে দেয়। সুতরাং আমার কোনো ভয় নেই, কারণ আমি কোনো অপরাধ করিনি। ডোন্ট মুভ রাজা। আদালত তোমাকে অপরাধী সাব্যস্ত করেছে, তোমাকে আমি গ্রেফতার করবই। ইন্সপেক্টর,
তুমি আমাকে গুলি করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে গুলি করব না, কারণ আমি আজ পর্যন্ত কোনো খুন করিনি, আর কোনো খুন করবো না। এই না তোমার রিভলভার। আমি ধরা দেব সেই দিনই যেদিন আমার মার স্বামীকে যারা খুন করেছে তাদেরকে আমি খুঁজে বের করতে পারবো, আমাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। তার আগে আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। স্যার, এই যে রাইফেল, গুলি করেন। কি হলো স্যার? গুলি করেন স্যার, গুলি করেন, গুলি করেন স্যার। স্যার, কি হয়েছে আপনার? আজ পর্যন্ত কোনো অপরাধে আপনার হাত থেকে রেহাই পায় নাই, অথচ একটা খুনিরে আপনি। ও খুনি না। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে মৃত্যুর ভয় তার মধ্যে থাকে, কিন্তু ওর মধ্যে কোনো মৃত্যুর ভয় নেই। ও খুন করেনি। আচ্ছা আলী, একটা কথা বলতো, আমরা শালা একটা মেয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, আর দুটো মেয়ের সাথে তাল মিলিয়ে কেমন করে চলছে আমার মাথায় আসে না। তোর মাথা ছোট, ছোট মাথা বড় কথা আসে না। চুপ চুপ, চল তাড়াতাড়ি, আদার ব্যাপারে জাহাজের খবর লইতে চাই। হ্যাঁ, চল তো, গেল না। এসো, বসো। এই হোটেলটা শহর থেকে অনেক দূরে, পুলিশ তোমাকে এখানে খুঁজে পাবে না। কিন্তু পুলিশ আমাকে খুঁজে বের করার আগে আমাকে আমার বাবার খুনিকে খুঁজে বের করতেই হবে। তোমার বাবার খুনি? হ্যাঁ, আমার বাবার খুনিকে ধরতে পারলে আমি নির্দোষ প্রমাণিত হব, আমি বেকসুর খালাস পাবো। এর আগ পর্যন্ত আমার মাথায় ফাঁসির দড়িটা ঝুলতেই থাকবে, আমি শান্তিতে ঘুমাতে পারবো না। তুমি ওসব ভুলে যাও, তোমাকে কেউ ফাঁসিতে ঝোলাতে পারবে না। সুমি, আমার স্বাভাবিক জীবন ফিরে পেতে, তোমাকে বিয়ে করে সংসার করতে, আমার মাথা থেকে খুনের অভিযোগ দূর করতেই হবে। তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। পালিয়ে জীবন বাঁচানো যায় না সুমি। তাহলে বাবার খুনিকে খুঁজে বের করতে আমাকে বাবার বন্ধুদের সাথে কথা বলতে হবে। হ্যালো, ডাক্তার আঙ্কেল। রাজা? ডাক্তার আঙ্কেল, আপনি তো আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আপনি জানেন আমার বাবার সাথে কার কার শত্রুতা ছিল, আমার বাবাকে কারা খুন করতে পারে। হ্যাঁ, আমি জানি। তুমি আজ রাত 10টায় আমার বাড়িতে এসো, আমি তোমাকে বলবো কে তোমার বাবাকে খুন করেছে। ওকে? কি হলো, কোনো খবর দিতে পারলো ডাক্তার? হ্যাঁ, আজ রাত 10টা তার বাড়িতে গেলে সে আমাকে যে খুন করেছে তার খবর দেবে। হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন, আজ রাত 10টায় রাজা চৌধুরী আমার এখানে আসবে। না না, আপনাদের এখন আসার দরকার নেই, ঠিক 10টায় আসবেন, তাহলে হাতে নাতে ধরতে পারবেন। আচ্ছা, রাখি। বাহ ডাক্তার, বাহ! আপনি রাজাকে তার বাবার খুনির খবর বলার নাম করে পুলিশে ধরিয়ে দেবার প্ল্যান করেছেন। আবার বলি, বাহ সাদেক আলী, বাহ! তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? মনে আছে ডাক্তার, আমার বাবার সব সম্পত্তি তোমরা ভাগ করে নিয়ে আমার বাবাকে তোমরা দূর দূর করে রাস্তায় নামিয়ে দিয়েছিলে। আমি বাবার চিকিৎসার জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম,
তোমরা আমার সাথে অমানুষের মতো ব্যবহার করেছিলে। না, আমি না, ওরা করেছিল। আমি তোমার সাথে খুবই ভালো। না না, তুমি আমাকে দিয়ে পা টিপিয়েছিলে। তোমরা আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলে। আমার মার পা তোমরা পঙ্গু করে দিয়েছিলে। এখন তোর মৃত্যুর দিন। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ভাসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো। অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, 10টা স্বামী পাবে। আমি আপনার সব কাজ করে দেবো, আপনিও বাবাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আগে পা টিপতে থাক। মাফ আমি তোকে করতে পারি, তবে তার জন্য তোকে আমার পা টিপতে হবে। পা টিপ, পা টিপ হারামজাদা। ডাক্তার আসো। এই নাও ভাই। ডাক্তার আঙ্কেল, 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 ও মাই গড! কি হয়েছে? জানো সুমি, ডাক্তার সাদেক আলী খুন হয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার মনে হয় বাবার খুনি টের পেয়ে গিয়েছিল। সাদেক আলী আমাকে তার নাম বলে দেবে, তাই আমি পৌঁছার আগে তাকে খুন করে ফেলেছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, ওই ডাক্তার সাদেক আলী লোকটা ভালো ছিল না। ডাক্তারের নাম করে সে একটা কসাই ছিল। হাসপাতাল দিয়ে, ক্লিনিক দিয়ে সে মানুষের অসুস্থতা নিয়ে ব্যবসা করত। সে আমিও জানি, কিন্তু তাকে যে খুন করেছে সে আমার বাবার খুনি, তাকে ধরতে হবে। অবশ্যই। এখন তুমি সেই দুশ্চিন্তা ছাড়ো, এসো হাত মুখ ধোবে, এসো। দাঁড়াও, ঘুরো। ইস, চেহারা কি অবস্থা। দাঁড়াও, তোমাকে শেভ করে দিই। এবার গোসল। চলো, দাঁড়াও। কি করছো?
আমরা জানতে চাই দেশ থেকে আইন শৃঙ্খলা কি মাইগ্রেট করে বিদেশে চলে গেছে? খান সাহেব বসুন। বসে কি হবে? যেখানে জীবন নিয়ে টানাটানি, সেখানে চেয়ারে বসে লাভটা কি? জীবন নিয়ে টানাটানি? এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি। যে দেশে দিনে দুপুরে এমপি খুন হয়, ডাক্তার সাদেক আলীর মতো সমাজসেবী খুন হয়, এবং তাদের খুনি গ্রেপ্তার হয়েও আবার পুলিশের হাত থেকে পালিয়ে যায়, সে দেশে জীবনের গ্যারান্টি কতটুকু? আমরা অপরাধীকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আরে রাখুন, পুলিশের কাছে এলেই খালি শুনি চেষ্টা করছি, কেস দায়ের করা হয়েছে, পুলিশ রিপোর্ট দিচ্ছে, আর এই করতে করতে সব অপরাধী পালিয়ে যায়। খান সাহেব, আপনাদের শঙ্কিত হবার কোনো কারণ নেই। এ কেসের দায়িত্ব যে নিয়েছে সে আজ পর্যন্ত কোনো কেসে বিফল হয়নি। খুব তাড়াতাড়ি খুনি ধরা পড়বে। ধরা পড়তে পড়তে আমরা সব শেষ আর কি। আমাদের কবর দিয়ে খুনি ধরা পড়লে লাভটা কি? আপনি ওকে জলদি ধরুন, নইলে আমাদেরও খুন করে ফেলবে। আপনাদের কেন খুন করবে? এসো এসো বাচ্চা। আপনাদের খুন হওয়ার ভয় আসলো কেন? দেশে তো 12 কোটি নাগরিক আছে, কই তাদের তো কারো মনের মধ্যে ভয় নেই? আপনারা কি ওর বাবার খুনের সাথে জড়িত? বাদশাহ, কি যাতা বলছো? যাতা কথা নয় স্যার, ডাক্তার সাদেক আলীর মৃত্যুর ফাইল ঘাটতে গিয়ে 15 বছর আগের একটা ঘটনা আমার চোখে পড়েছে। রাজা চৌধুরী আসল বাবা ছিলেন আসাদ চৌধুরী, এবং আসাদ চৌধুরীর বন্ধু ছিলেন আশরাফ চৌধুরী, বিরাট বড় লোক। আশরাফ চৌধুরী বিদেশে যাবার আগে তার সব সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি করে আসাদ চৌধুরীকে দিয়ে গিয়েছিলেন, এবং এই রাজীব খান, দিলীপ শর্মা, নাসির খান আর ওই ডাক্তার সাদেক আলী আশরাফ চৌধুরীর কর্মচারী ছিলেন। আশরাফ চৌধুরী বিদেশে যাবার পর আসাদ চৌধুরী খুন হয়, এবং আশরাফ চৌধুরী সব সম্পত্তি নারা ভোগ করতে থাকেন। যা জানো না তা বলো না। আসাদ চৌধুরী মৃত্যুর আগে আশরাফ চৌধুরী সব সম্পত্তি টাকার লোভে আমাদের কাছে বিক্রি করে গিয়েছিল। করে গেলে খুন হবে কেন? পুলিশের রিপোর্ট খুঁজলে পেয়ে যাবে। আমি সব পেয়ে গেছি, তাই আপনাদের ভয়ের কারণটাও বুঝতে পেরেছি। হোয়াট? কি বলতে চাও তুমি? বলতে চাই যে আপনারা কেউ বাঁচবেন না। ইন্সপেক্টর, তুমি ওদের শাসাচ্ছ? নো স্যার, আই এম জাস্ট গিভিং দেম গুড অ্যাডভাইস। স্যার, যদি এরা কোনো অন্যায় না করে থাকে তবে মৃত্যুর ভয় এদের কারো পাওয়ার কথা নয়। আমি একটা কথা বিশ্বাস করি স্যার, যারা অন্যায়কারী, যারা অত্যাচারী, পাপী, তারাই মৃত্যুর ভয়ে ভীত থাকে। কোনো সৎ সাহসী লোক কোনোদিন মৃত্যুকে ভয় করে না। আর এরা যদি কোনো পাপ না করে থাকে তবে রাজা চৌধুরী এদের কাউকে খুন করবে না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার বাবাকেও তোমার বাবাকে খুন করেছিল ওই ডাক্তার সাদেক আলী, ওই রাজীব খান, দিলীপ শর্মা আর নাসির খান। তুমি কি করে জানলে? তোমার মনে আছে আমার বাবা তার অসুখের সময় তোমার বাবাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সব সম্পত্তি দেখাশোনা করতে বলে গিয়েছিল? হ্যাঁ, তারপর আমার বাবা সব সম্পত্তি বিক্রি করে দিয়ে আত্মহত্যা করে। মিথ্যে কথা। তোমার বাবা আত্মহত্যা করেননি, তোমার বাবার কাছ থেকে জোর করে দলিলের সই নিয়ে ওরা তোমার বাবাকে হত্যা করেছে। কি বলছো তুমি? আমরা যখন বিদেশ থেকে ফিরে আসি তখন দেখলাম আমাদের বাড়ি, আমাদের ব্যবসা সব ওরা 4 জনে ভাগ করে নিয়ে গেছে। আমার বাবাকে তার অফিস থেকে মেরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তখন বাবা অসুস্থ হয়ে পড়েন, আর আমি তখন বাবার চিকিৎসার জন্য ডাক্তার সাদেক আলীর বাসায় যাই। আরে পুলিশ টেরই পেত না, যেমন করে টের পাইনি ওর বন্ধু আসাদের মৃত্যুর রহস্যটা। ছাদ থেকে ফেলে দিলাম আমরা, সবাই জানলো আত্মহত্যা। হ্যাঁ, আমার মনে পড়ছে, আমাকে মাকে গুন্ডারা আটকে রেখেছিল। মা আমাকে নিয়ে থানায় গেল নালিশ করতে। রাস্তায় দেখি বাবার লাশ। তারপর মা আমাকে নিয়ে চলে গিয়েছিল এই শহর ছেড়ে। আর তখনই আমরা শহরে আসি, এসে সব জানতে পারি। শুধু তাই নয় রাজা, আমার অসুস্থ বাবাকে নিয়ে মা সাহায্যের জন্য গাড়ির দিকে হাত বাড়িয়েছিল, আর নাসির খান সেই গাড়ি চাপা দিয়ে বাবাকে মেরে ফেলেছিল। মার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে মাকে পঙ্গু করে দেয় চিরকালের জন্য। ডাক্তার সাদেক আলী শেষ হয়ে গেছে, এখন বাকি আছে আর 3 জন, রাজীব, দিলীপ শর্মা আর নাসির খান। ওদেরকে আমি মেরে ফেলবো না, ওদের আমি এত সহজে মরতে দেব না, ওদের আমি তিলে তিলে মারবো। তার আগে রাজীব খান যেভাবে আমার বাবার সম্পত্তি প্রতারণা করে দখল করেছিল, তেমনি করে আমি রাজীব খানের সব সম্পত্তি আমার করে নেব।
এটা আমার প্রতিজ্ঞা। না, এই প্রতিজ্ঞা শুধু তোমার নয়, আমারও। তাহলে মেলাও হাত। কে তুমি? ওঠো 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 ওঠো। আব্বাজান, আমি আমি আপনার বৌমা। বৌমা? হ্যাঁ আব্বাজান, আমি মিশাকে ভালোবাসতাম, মিশা আমাকে ভালোবাসতো। কেন আপনি মিশাকে বিয়ে দিতে অস্বীকার করেছিলেন? তুমি সুমি? হ্যাঁ, আমি এমপি ছেলেকে কিছুতেই ভালোবাসবো না। ও একটা খুনি। ও আমাকে চেয়েছিল, কিন্তু আমি মিশাকে সবসময় চেয়েছিলাম। মিশা মরে গেছে, তাই আমি বিধবার বেশে আপনার কাছে চলে এসেছি। আপনার পায়ে আমাকে স্থান না দিলে আমারও মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আব্বাজান, আমার শেষ জীবনটা আমি আপনাদের সেবা করে গোলামি করে কাটিয়ে দিতে চাই। আপনার পায়ে আমি থাকতে চাই। আপনার পায়ে আমাকে একটু আসতে ওঠো। বসো। পার্টনার। হাই পার্টনার, এসো। নে সই কর। 3 কোটি টাকার মাল বিদেশে চালান করছি তোর ফ্যাক্টরি থেকে। দাঁড়ান আব্বাজান, দাঁড়ান। কোনো কিছু ভালো করে না পড়ে সই করবেন না। হোয়াট? তুমি? ও তুমি সেই মেয়ে সুমি না? জি আঙ্কেল, আমি এখন শুধু সুমি না, আমি আব্বাজানের বৌমা। আব্বাজান, সই করার আগে কাগজটা ভালো করে পড়ে নিন। কি পড়বে? ব্যবসা তুমি কি বোঝো? সই কর দোস্ত। ঠিক আছে। আব্বাজান, আব্বাজান, আমি আপনার মেয়ের মতো। আমি কিছুতেই আপনাকে এখানে সই করতে দেব না। এখানে 3 কোটি টাকার মাল না, 5 কোটি টাকার মাল যাচ্ছে। তুমি এসেছো আমাদের বন্ধুত্বের মাঝে ভাঙন ধরাতে? না, বন্ধুত্বের নামে সহজ সরল আব্বাজানকে আপনি এতদিন ধরে ঠকিয়ে যে টাকা কামাই করেছেন, সেই টাকা কামানোর পথ বন্ধ করতে। কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। যে কাগজটা আপনি সই করছিলেন, ভালো করে তাকিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে 3 কোটি টাকার মাল নয়, 5 কোটি টাকার মাল আপনার ফ্যাক্টরি থেকে চলে যাচ্ছে। ইম্পসিবল। দেখ, ওখানে 3 কোটি টাকার মাল আছে। সুমি তো ঠিকই বলছে। তুই আমার ফ্যাক্টরি থেকে 5 কোটি টাকার মাল বের করে নিয়ে যাচ্ছিস। এই কাগজ এখানে কোত্থেকে এলো? কাগজ কোথায় গেল? ধরা পড়ে গেলে সবাই এরকম বলে, আসল নকল। বেঈমান, তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিলি। গেট আউট, আউট। বিশ্বাস কর দোস্ত, আমি এসব কিছু বুঝতে পারছি না। তাহলে কি কাগজটা বাতাসে চেঞ্জ হয়ে গেল? আব্বাজান, এভাবে সবাই আপনাকে ঠকাবে, কিন্তু আমি তা হতে দেব না। আজ থেকে আমি শুধু আপনার বৌমা নই, আমি আপনার অফিসে আপনার সেক্রেটারি হয়ে কাজ করব। তুমি আমাকে বিরাট একটা ক্ষতির থেকে বাঁচিয়েছো মা। আজ থেকে তাই হবে। তুমি আমার অফিস করবে, আর এই সব শয়তানদের সাথে আমার পার্টনারশিপ ক্যান্সেল। বেরিয়ে যাও, যা যা। হ্যাঁ, কি বললে? দিলীপ শর্মা খুন হয়েছে? হ্যাঁ, কারা যেন ওকে 5 তলা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। বিভৎস অবস্থায় মারা গেছে, মুখটা একেবারে চেনা যায় না। পুলিশ পুলিশ কি করছে? খুনি গ্রেফতার হয়েছে। খুন গ্রেফতার করবে রাজীব সাহেব? আপনি কি বলতে চান দিলীপ শর্মার মৃত্যু খুন নয়? না, খুন নয়, আত্মহত্যা। আর যদি খুন হয় তবে তার জন্য রাজীব সাহেবকে গ্রেফতার করতে হবে। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমার স্পর্ধাটা একটু ওইরকমই। সব শয়তানরাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। আচ্ছা রাজীব খান, দিলীপ শর্মা সাহেব আত্মহত্যা করার আগের দিন আপনার অফিসে হিসেব নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, 3 কোটি 5 কোটি। হ্যাঁ, ওই শয়তানটা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে 2 কোটি টাকা মেরে দিতে চেয়েছিল। সুমি এসে আমাকে বাঁচিয়েছে। সেই কারণে আপনার সাথে তার শত্রুতা হয়েছে এবং তাকে বের করে দিয়েছেন। আর তার পরপরই এই ঘটনা। এতে কি প্রতীয়মান হয় না যে খুন আপনি করেছেন? না, মানে আমি না। সুতরাং এটা আত্মহত্যা। আমি শুধু একটি কথা আপনাকে বলতে এসেছি, যেহেতু আপনি বউয়ের বাবা, এরকম আত্মহত্যা করে আপনার মরা ঠিক হবে না। দাঁড়াও,
দাঁড়াও বাচ্চা ভাই, আমাকে কিছু বলবে? আমাকে একবার রাজার কাছে নিয়ে যাবে? না, ওই শয়তান খুনির কাছে তুই যাবি না। আমি তোমাকে নিয়ে যেতাম যদি বুঝতে পারতাম সেখানে গেলে তুমি শান্তি পাবে। আমি শান্তি পাবো, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো। না, তুমি শান্তি পাবে না, কারণ রাজাকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমি দেখেছি ওর মনের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই আগুন নেভা না পর্যন্ত তার নিজেরই শান্তি নেই, তোমাকে কি শান্তি দেবে? আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যে বলছো। নো, নেভার। আমি কোনোদিন মিথ্যে বলি না, কারণ রাজার সব খবরই আমি জানি। তাহলে ওকে গ্রেফতার করছো না কেন? খুনিকে যারা খুন করে তাদের আমি কনগ্রেচুলেট করি, গ্রেফতার করি না। তোমার নামে আইজির কাছে কমপ্লেন করে আমি তোমাকে সাসপেন্ড করাবো। আমি বছরে 9টা মাসই সাসপেন্ড থাকি, আরো 3 মাস তার সাথে যোগ হলে আমার কিছুই যাবে আসবে না। আমি একটু অন্য ধরনের পুলিশ ইন্সপেক্টর, চলি। না, এখানে আর থাকা যাবে না। ডাক্তার সার্কালে মারা গেল, দিলীপ শর্মা মারা গেল, বড় ভয়। ওই খুনিটা এখানে চলে আসে, কখন যেন কি হয়। তার চেয়ে এখান থেকে পালিয়ে যাওয়া অনেক ভালো। আমার বাবা সব সম্পত্তি তোরা ভোগ করেছিস, এখন সে সম্পত্তি সুদে আসলে ফেরত দেবার সময়। আমাকে মেরো না, আমার চাচা সব দিয়ে দেবো। কি দিবি তুই? তোর তো সব পরের টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পরের টাকা বেড়ে করেছিস। তোর নিজের বলতে জানটাই আছে, ওটাই দিয়ে দে। আমি তোমার পায়ে ধরছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার চাচু হই। মনে আছে নাসির খান, আমার বাবার মৃত্যুর সময় আমি তোদের কাছে গিয়েছিলাম। তুই আমাকে চাবুক দিয়ে মেরে বলেছিলি 10টা বাড়ি খেলে যদি আমি না কাঁদি তবে তুই আমাকে টাকা দিবি। আমি তোকে 10টা বাড়ি দেব, তুই যদি না কাঁদিস তোর জান বেঁচে যাবে। তুমি আমাকে বাঁচাও। কেমন করে বাঁচে চাচ্ছু? আমার বাবা নৌপারে চলে গেছে। আপনারা আমার বাবার বন্ধু ছিলেন। বাবা এখন বড় একা। আপনিও যান, আমার বাবার সাথে বন্ধুত্ব করুন, যান। আমাকে আর মেরো না, আমি মরে যাব। আমি সব পাপ স্বীকার করছি, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। এই দলিলে তোর পাপের স্বীকারোক্তি লেখা আছে, এটা সই করে দে, তোকে জীবনের জন্য মাফ করে দেব। কর সই, কর। এবার আমায় ছেড়ে দাও মা, এবার আমায় ছেড়ে দাও। যা, ছেড়ে দিলাম, তুই পালা। নাসির খান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা, কি হয়েছে বাবা? ওনার পার্টনার নাসির খান গত রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, মিথ্যে কথা। ও সাথে আপনাকেও মেরে গেছে। তার পকেটে স্ট্যাম্প পেপারটি পাওয়া গেছে। কিসের স্ট্যাম্প পেপার? স্বীকারোক্তি। এর মধ্যে সে মরার আগেই তার পাপের স্বীকারোক্তি করে গেছে। এখানে লেখা আছে, আসাদ চৌধুরীকে ভয় দেখিয়ে
আপনি ডাক্তার সাদেক আলী, দিলীপ শর্মা এবং নাসির খান মরহুম আশরাফ চৌধুরীর সব সম্পত্তি বিক্রির দলিল করে আত্মসাৎ করে। না, সব সম্পত্তি আমার, সব সম্পত্তি আমার। আচ্ছা ভাই, তুমি কেঁদো না মৌ। পৃথিবীতে আল্লাহ পাপের শাস্তি দিয়ে তার নিজের কাছে মানুষকে টেনে নেয়। তোমার বাবা ভালো হয়ে যাবে। ডাক্তার, পেশেন্টের অবস্থা এখন কেমন? হার্টের কন্ডিশন ভালো না, ওনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। বাবা বাবা বাবা। স্যার, আপনি বিদেশে গেলে অফিস দেখাশোনা করবে কি? শাট আপ! একজন অসুস্থ রোগীর পাশে এসে অফিসের কথাবার্তা বলতে আপনাদের লজ্জা করে না? কিন্তু ওপেন হার্ট সার্জারি করালে তো মাস 6 লাগবে। এই 6 মাস অফিসের কি অবস্থা হবে? কোনো অবস্থা হবে না। আব্বাজান ভালো হয়ে না আসা পর্যন্ত আমি সব দেখাশোনা করব। এ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আপনি দেখাশোনা করতে পারবেন, কিন্তু কোনো কন্ট্রাক্ট সই করতে পারবেন না। আপনার তো আর সেই ক্ষমতা নেই। তাহলে অফিস বন্ধ থাকবে, না হয় কয়েক কোটি টাকা লস হবে, কিন্তু টাকার চেয়ে আব্বাজানের জীবনের দাম অনেক বেশি। না না, টাকা লস করা যাবে না। আমি না থাকলে সব দেখাশোনা সুমি করবে, এবং তার জন্য আমি দলিল করে পাওয়ার অফ অ্যাটর্নি সুমির নামে দিয়ে যাব। না না আব্বাজান, এত বড় দায়িত্ব আপনি আমাকে। আপত্তি করো না মা, আমার বিশ্বাস তুমি এ দায়িত্ব পালন করতে পারবে। এ কদিনে তুমি আমাকে অনেক ক্ষতি থেকে বাঁচিয়েছো। তবু আরেকবার ভেবে দেখলে হতো না? ভেবে দেখি আমি বলছি, তুমি ছাড়া এই অফিস কেউ চালাতে পারবে না। ম্যানেজার সাহেব। জি স্যার। আপনি উকিলকে বলুন দলিল রেডি করতে, আমি সই করে দেব। আচ্ছা স্যার। হ্যাঁ, তোমার চলে যাবার সময় হয়ে গেছে রাজীব খান, আর তুমি ফিরে আসবে না। বাবা, তোমার চেয়ার আমি ফিরিয়ে নিয়েছি। একে একে শেষ হয়ে গেছে তোমার সব শত্রু। এখন তোমার ব্যবসা, বাড়িঘর সব আমার করে নেব। মা, এই দেখো আমার বাবার সব সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসেছি। সত্যি বলছিস? হ্যাঁ, যে শয়তানরা ভারতে আপনাদের সব সম্পত্তি দখল করে নিয়েছিল, ঠিক তেমনি করে সুমি আর আমি আপনাদের সব সম্পত্তি আবার ফিরিয়ে এনেছি। এখন থেকে সবকিছু মালিক আপনারা। আমি মালিক হতে চাই না বাবা, আমি শুধু চাই তোমার আর সুমির বিয়েটা শান্তিতে হয়ে যাক। এবার আমার আর ওর বিয়েতে কোনো বাধা রইল না মা। আমি বিয়ে করবো রাজাকে। বাজারে বাজা তোরা ঢোল বাজা, সাজারে আমায় তোরা কোণে সাজা। বাজারে বাজা তোরা ঢোল বাজা, সাজারে আমায় তোরা বর সাজা। বাজারে বাজা
থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার আরে আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার বাজারে বাজা তোরা ঢোল বাজা বাজারে বাজা তোরা ঢোল বাজা আরে বাজারে বাজা তোরা ঢোল বাজা বাজারে বাজা তোরা ঢোল বাজা আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার মুখের কথা বুকের ব্যথা বোঝাই কেমন করে তুমি আছো বন্ধু আমার মনে ছোট্ট ঘরে ছোট্ট ঘরের ভেতর বাহির রেখেছিলে তালা টানা এবার তালা খুলে জুড়াই মনের জ্বালা আর কটা দিন সবুর করো দুজন হব দুজনার তুমি আমার আমি তোমার এই আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার বাজারে বাজা তোরা ঢোল বাজা 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 আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার নীল আকাশে তারা জলে চাঁদ উঠেছে বাঁকা একলা ঘরে একা একা যায় না তো আর থাকা ফুলবাগানে প্রজাপতি করে শুধু খেলা এই তো বন্ধু শেষ হলো গো অপেক্ষারই পালা হয় না দেরি ও বন্ধু রে মন তো মানে না যে আর তুমি আমার আমি তোমার আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার আজ থেকে সারা জীবন ধরে তুমি আমার আমি তোমার বাজারে বাজা তোরা ঢোল বাজা বাজারে বাজা তোরা ঢোল বাজা বাজারে বাজা তোরা ঢোল বাজা তুমি তোমার এত বড় সাহস আমার অফিসে আমার চেয়ারে আপনার নয় এই অফিস আমার মূর্খরা দিবা স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না রাজীব খান মিথ্যে দিবা স্বপ্ন আপনি দেখেছিলেন আমি না আমি আপনার মিথ্যের রাজপ্রাসাদ ভেঙে গুড়িয়ে দিয়ে বাস্তবতার সামনে দাঁড় করিয়েছি এই অফিসের মালিক আপনি নন মরহুম আশরাফ চৌধুরী আর তার একমাত্র মেয়ে আমি সোনিয়া চৌধুরী সুমি আশরাফ চৌধুরীর মেয়ে সুমি হ্যাঁ যে আশরাফ চৌধুরীর বিদেশ যাবার সুযোগে আপনি তার বন্ধু আসাদ চৌধুরীকে ভয় দেখিয়ে জোর করে সব সম্পত্তি আপনার নামে দলিল করে নিয়েছিলেন আর আজ আপনার বিদেশ যাবার সুযোগে আমি আবার সব সম্পত্তি আমার করে নিয়েছি সেই সুযোগ তুই আর পাবি না আজ তোর মারার কোনো সুযোগ নেই আজ তোর মার খাওয়ার সময় যেভাবে আমার বাবাকে আমার চোখের সামনে টেনে হিচড়ে অফিস থেকে বের করে দিয়েছিলি ঠিক সেভাবে আজ তোকে অফিস থেকে বের করে দেব
শোন, বাবা 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 কি হয়েছে? মা, এই শয়তানি আমার অফিস দখল করে নিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার অফিস দখল করেছিস? আমি তোকে... এই অফিস তোমার বাবার নয়, এই অফিস আমার। ফুটপাতে একটা 2 টাকার মেয়ে অন্যের অফিস দখল করে নিজের বলতে লজ্জা করে না? ফুটপাতের মেয়ে নই, ফুটপাতের মেয়ে তুমি। ফুটপাতের লোক তোমার বাবা। আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে, এই অফিসের মালিক আমি। মিথ্যে কথা। না, মিথ্যে নয় মো। তোমার বাবা আমাকে এবং আমার মাকে বন্দি করে মেরে ফেলার ভয় দেখে আমার বাবাকে মিথ্যে দলিল লিখিয়ে সুমিদের সব সম্পত্তি নিজের সম্পত্তি করে নেয় এবং তারপর আমার বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তুমি না করলেও এসব ঘটনা কিন্তু সত্যি মৌ। ডাক্তার সাদিক আলীর ফাইল ঘাটতে গিয়ে এসব ঘটনা জানতে পারি এবং আমি সুমির মায়ের সাথে দেখা করে শুনতে পাই এক নিষ্ঠুর ষড়যন্ত্রের ঘটনা। তাই আমি রাজাকে গ্রেফতার করিনি, সুমিকেও গ্রেফতার করিনি। ন্যায়ের জন্য যদি অন্যায় করতে হয় আমি তাই করি, কারণ আমি একজন অন্য ধরনের পুলিশ ইন্সপেক্টর। বাবা বলো, বাবা বলো, এসব কি সত্যি? না, সব মিথ্যে কথা, সব ষড়যন্ত্র। রাজীব খান, তোমার পাপের ভার পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ ভাবি, আমি পাপী, আমি অন্যায় করেছি ভাবি। আমার এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমাকে আপনি মাফ করে দিন। না, যে অন্যায় তুমি করেছো তার কোনো মাপ হয় না। সুমি মা, তোর মা আমাকে মাফ না করলেও তুই আমাকে মাফ করে দে মা, মাফ করে দে। খবরদার, কেউ নড়াচড়া করলে সুমির মাথা থেকে গিলু বের করে দেবো। তুই আমার সব সম্পত্তি পাওতা দিয়ে লিখে নিয়েছিস, এবার আমি আবার তোকে দিয়ে সব লিখে নিয়ে তোকে শেষ করে দেবো। রাজীব খান, বাচ্চা, সুমিকে বাঁচাও। রাজার ভালোবাসার শক্তি থাকলে ঠিকই সে সুমিকে বাঁচিয়ে আনবে। আসামি রাজা চৌধুরীকে
তার পিতা মরহুম এমপি হাসান চৌধুরীকে খুনের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের। হাসান চৌধুরীকে রাজা খুন করেনি, আমি খুন করেছি। আমি না, সুমি খুন করেনি, আমি খুন করেছি। মিথ্যে কথা, মা আমাকে বাঁচাবার জন্য মিথ্যে বলছে। মহামান্য আদালত, হাসান চৌধুরীকে আমি খুন করেছি। না, আমি হাসান চৌধুরীকে খুন করেছি। অর্ডার, অর্ডার। বাদশা, ইন্সপেক্টর বাদশা। কোর্টের মধ্যে মোবাইল টেলিফোন আনা নিষেধ ইন্সপেক্টর। হ্যাঁ, তুমি এক্ষুনি ওনাকে নিয়ে কোর্টে চলে এসো। ইন্সপেক্টর, আমি কোর্ট পুলিশকে নির্দেশ দিতে বাধ্য হব আপনাকে এখান থেকে বের করে দিতে। আমাকে বের করে দিলে আইনের অবমাননা হবে স্যার। কি বলতে চান আপনি? আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ন্যায় বিচারের স্বার্থে অন্যায় করলেও সেটা ন্যায়। কোর্টে মোবাইল ফোন আনা অন্যায় সেটা আমি জানি, কিন্তু একটা ন্যায় বিচারের স্বার্থে সে অন্যায়টা আমি করেছি। ন্যায় বিচার? জি। খুন এরা কেউ করেনি, খুন করেছে রাজীব খান। মিথ্যে কথা। রাজীব খান, সত্যকে কেউ লুকিয়ে রাখতে পারে না। আপনার খুনের প্রমাণ কিছুক্ষণের মধ্যেই কোর্টে এসে হাজির হবে। মহামান্য আদালত, সুমি একটা মৃত ব্যক্তিকে ছুরি দিয়ে খুন করেছে। তার আগেই হাসান চৌধুরী মারা গিয়েছিলেন বিষ প্রয়োগে। আপনি কি করে জানলেন? পোস্টমর্টেম যে ডাক্তার করেছেন তার কাছ থেকে এই মাত্র আমি টেলিফোনে সব জানলাম, এবং কনস্টেবল আলী তাকে এখনই কোর্টে নিয়ে আসছে। মহামান্য আদালত, যদিও মৃতদেহে ছুরিবিদ্ধ ছিল, কিন্তু হাসান চৌধুরীর মৃত্যু হয়েছে মারাত্মক সাইনাইড বিষ প্রয়োগে। আর সেই বিষ রাজীব চৌধুরী আমার দোকান থেকে কিনে নিয়েছিলেন। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। পুলিশকে অস্ত্র ফেলে দিতে বলুন। তোমরা সবাই অস্ত্র ফেলে দাও। বাবা, এসব তুমি কি করছো? ফেলে দাও রাইফেল। বলো সব মিথ্যে। তুমি হাসান আঙ্কেলকে খুন করোনি। হ্যাঁ হ্যাঁ, খুন আমি করেছি। আমি শুধু তোর সুখের জন্য আমাকে এমপি হাসান চৌধুরীকে খুন করতে হয়েছে, কারণ ওই এমপি হাসান চৌধুরী তোর সাথে রাজার বিয়ে দিতে অস্বীকার করেছিল। রাজা যদি সুমিকে ভালোবেসে থাকে তবে সুমির সাথে বিয়ে হবে রাজা? না, রাজার বিয়ে মৌয়ের সাথেই হবে, নইলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়ে কষ্ট পাবে। রাজীব, তুমি? আমি কোনো কথা শুনতে চাই না হাসান চৌধুরী, তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, রাজাকে রাজি করাও। রাজি? তোমাকে আমি আগেই বলেছি কোন শয়তানি কাজে আমি নেই। তুমি যদি আমাকে কোন রকম বাধার সৃষ্টি করো তবে তোমার সব স্পাগনির কথা আমি ফাঁস করে দেবো। তোমার কোথায় কি কারবার সব আমি জানি। আমাকে খেপিও না। আর আজ থেকে তোমাদের সাথে আমি নেই। গেট আউট। তখনই আমি সিদ্ধান্ত নেই হাসান চৌধুরীর মুখ বন্ধ করে দেব, আর সেই জন্য আমি বিষ কিনে হাসান চৌধুরী বাড়িতে যাই। বন্ধু, তোমার সাথে ঝগড়া করেছি বলে সারাদিন আমি শান্তি পাইনি, তাই তোমার কাছে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজীব। রাজীব, তুমি সব পাপ কাজ ছেড়ে দাও। এসো, এখন দেশের জন্য আমরা কাজ করি। ওকে হাসান, আমি এখন থেকে ভালো হয়ে যাব। শয়তান, তুই আমার বাবাকে খুন করেছিস। You are under arrest. এই আদালত সাক্ষী প্রমাণ ও পুলিশের রিপোর্টের সাথে সাথে আসামির কৃত অপরাধের কারণ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে ন্যায় বিচারের মানদণ্ড অক্ষুণ্ণ রাখতে আসামি মিস সোনিয়া চৌধুরী সুমিকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। মা,
মামনি আমার। ভাবি, আমার বৌমাকে আমার হাতে তুলে দাও। বৌমা। ভাবি, এই যে তোমার এই সম্পত্তি আমরা সযত্নে রেখেছিলাম, এইবার তুমি বুঝে নিয়ে তোমাদের সাথে আমাদেরকে হানিমুনে যাবার সুযোগটা করে দাও।